পরিবর্তন হবে, বিদায় হবে, দরকার চাই বিজেপি সরকার, তাই তো? হারাবেন তো? সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামী 14 তারিখে ক্রিকেট প্যারেড ময়দানে নরেন্দ্র মোদীজির সভা। পরিবর্তন যাত্রা 1 তারিখ থেকে শুরু হয়েছে। মাঝে দোল পূর্ণিমা, হোলির জন্য আমরা 2 দিন বিরাম দিয়েছিলাম। আজকে সব জায়গায় পরিবর্তন যাত্রার পরিবর্তন সংকল্প রথ এগিয়ে যাচ্ছে। যেভাবে আপামর জনগণ রাস্তায় নেমেছেন, তাতে তোষণবাজ, দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারকে মূল সহ উপড়ে ফেলার শপথ আপনাদের নিতে হবে। আপনারা নিশ্চয়ই শ্যামপুরে মা দুর্গার মূর্তি ভাঙার কথা ভুলে যাননি, তাই তো? মনে আছে তো? চাকরি চুরি মনে আছে, ডাক্তার বাড়ি থেকে 51 কোটি মনে আছে। এবারে বিসর্জন দিতে হবে। 26-এর নির্বাচন বাঁচতে চাই। কারণ আছে হয়তো, জেনে বলুন। বলছি আরো একটা জিনিস, মতুয়াদের ভোটার নিয়ে আবার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন। কার্যত বারবার মতুয়া ভোটার দিয়ে কি মানে তিনি বৈতরণী পার করতে চাইছেন মতুয়া করে? মতুয়ারা সব মোদিজির সঙ্গে আছে। ওই 45 সাল থেকে নাগরিকত্বের লড়াই নরেন্দ্র মোদী দিয়েছেন সিএএ করে। তারপরে যখন মমতা ব্যানার্জির পুলিশ 2024-এর 5ই আগস্টের পরে অবৈধভাবে হাসিনা ওয়াজেদকে সরানোর পরে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছিল, 1 সেপ্টেম্বর 2025 মোদিজির নির্দেশে স্বরাষ্ট্র দপ্তর নোটিফিকেশন করে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের কোনো রাজ্যের কোনো পুলিশ টাচ করতে পারবে না, এই নোটিফিকেশন নরেন্দ্র মোদী দিয়েছেন। মমতা ব্যানার্জি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতি করে বক্তব্য রেখেছেন। উনি আজ বিনাপানি দেবী মা, তার সম্পর্কে বলেছেন আমার পয়সায় চিকিৎসা হয়েছে। ঠাকুর পরিবারকে অপমান করেছেন। শুধু তাই নয়, সিএ এর সবচেয়ে বড় বিরোধিতা যদি কেউ করে থাকেন, মমতা ব্যানার্জি করেছেন। এটা জানে মতুয়ারা। আর ঠাকুরের জন্মস্থান ওরাকান্দি বাংলাদেশে স্বাধীনতার পরে কোনো নেতা নেত্রী যাননি, কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যাননি, যেটা আমাদের প্রধানমন্ত্রী গিয়ে প্রণাম করে এসেছেন। অতএব মতুয়া নমশূদ্র নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। 100-তে 100 ভাগ তারা মোদিজির সঙ্গে আছে, মোদিজিও তাদের সঙ্গে আছে। ভোটের আগে রাজ্যপালের পদত্যাগটা কি প্রভাব ফেলবে? ভোটের আগে রাজ্যপালের আমার পদত্যাগ, এটা বলা বারণ আছে। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত তারা নিয়েছেন। তারা এমন সিদ্ধান্ত বিভিন্ন সময় নেয়, কারণ না জেনে বলা ঠিক হবে না। হেলথ গ্রাউন্ড হতে পারে, তাকে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্য কাজেও লাগাতে পারেন। উনি বিশিষ্ট মানুষ, শিক্ষাবিদ। অতএব আমাদের এটা নিয়ে মন্তব্য করা উচিত হবে না। তৃণমূল উদ্বিগ্ন হতে পারে, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ। এবং দুপক্ষের হাতেই কিছু বাড়তি ভোট আছে, দুপক্ষের হাতেই কিছু বাড়তি ভোট আছে, কিন্তু গণতান্ত্রিক বিধি বিধান মেনে আমরা বরাবরই মনে করি যে সংখ্যা অনুযায়ী নির্বাচন হওয়া উচিত এবং এইখানকার ভোট ওপেন ভোট। আমরা চাই না গণতান্ত্রিক বিধি বিধান মেনে ভোটারদের কেনা বেচা, ক্রস ভোটিং এগুলো হোক। কিন্তু তৃণমূল কংগ্রেস তার 15 বছরের রাজত্বে 1 নম্বর এই বিধানসভায় বিভিন্ন দলের প্রায় 60 জনের কাছাকাছি বিধায়ককে দল বদল করিয়েছে। সংবিধানের 10 শিডিউল অনুযায়ী একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি। দ্বিতীয়ত, প্রথম এখানে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং এর আমদানি তৃণমূলই করেছিল। আপনারা জানেন, ইমানি বিশ্বাস
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, চাঁদ মোহাম্মদ, উমাপদ বাউরি এদের ভোট ক্রস করিয়ে প্রথম তৃণমূল কংগ্রেস এই ক্রস ভোটিং এর আমদানি করে। শুধু ক্রস ভোটিং এর আমদানি নয়, তৃণমূল কংগ্রেস তড়িৎ গতিতে প্রদীপ ভট্টাচার্যকে রাজ্যসভায় পাঠানোর জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নমিনেশন পর্যন্ত করতে দেয়নি, গেটে আটকে রাখা হয়েছিল। শেষ মুহূর্তে তিনি এসেছিলেন। আমি বিকাশ বাবু বা প্রদীপ ভট্টাচার্যের পক্ষে বিপক্ষে বলছি না, কিন্তু আমি বলছি এই গত 15 বছরে তৃণমূল কংগ্রেস ক্রস ভোটিং, দলত্যাগ বিরোধী আইন কার্যকর না করা, বিরোধী পক্ষের প্রার্থীকে আটকানো, এসব অনেক কুকাণ্ড করেছে। আমরা অর্থাৎ আমি এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য চাইলে আরো একটি নমিনেশন করাতে পারতাম এবং 16 তারিখের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অনেকেই ক্রস ভোটিং করতেন, কারণ তারা জানেন প্রায় 60 জনের বেশি এমএলএ জানেন যে তারা টিকিট পাবেন না। এর বাইরেও যদিও আমরা তার ভোট আশা করি না, সমর্থন চাই না, তিনি মমতার বিটি হুমায়ুন কবিররা তারাও কি করতেন ভোট হলে, এটাও কিন্তু কারণই মানে অজানা ছিল সব। কিন্তু বিজেপি সবসময় মনে করে যে এই ওপেন রাজ্যসভা ভোটের ক্ষেত্রে সংসদীয় পরম্পরা, গণতন্ত্র, সংবিধানের ব্যবস্থা মেনে চলা। তাই ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই অনন্ত মহারাজ অর্থাৎ নগেন্দ্রনাথ রায়, মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়, পরিশেষে রাহুল সিনহা, আমরা আমাদের ভোটার সংখ্যা অনুযায়ী আমরা নমিনেশন করেছি এবং তৃণমূলের বিপদ ছিল বলে তৃণমূল এবারে বিগত দিনের মতো বাড়তি প্রার্থী দেওয়ার ঝুঁকি নেয়নি। বিপদটা আমাদের ছিল না, বিপদ আপদ সবটাই উঠেছে। শুধু আজকে রাহুল সিনহার মনোনয়ন জমার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হলো, কোনো জটিলতা তৈরি হয়েছিল না। কালকে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে পরশুদিন, 3-4 বন্ধ ছিল। স্বাভাবিকভাবে হলফনামার সঙ্গে যে পেপারস লাগে সেটা আজকে যেমন ধরুন ভোটার লিস্টে সার্টিফাইড কপি, এটা আস্তে আস্তে 12:30টা 1টা হয়েছে, 10টায় প্রেয়ার করেছেন। তারপরে অন্যান্য যে রিলেভেন্ট পেপারস রয়েছে সব পেপারস আসতে প্রায় 1:45 2টো হয়ে গেছে। তারপরে উনি সই করেছেন, যেহেতু 3টে অবধি সময় ছিল আমরা সেই মতো করেছি। একটাই ওয়ার্কিং ডে আজকে পাওয়া গেছে। 3 এবং 4 দুদিন পশ্চিমবঙ্গে ছুটি ছিল, ভারতবর্ষে ছুটি একদিন ছিল 4 তারিখ। তাই অন্যান্য রাজ্যে অন্য দলের প্রার্থীরা 3 তারিখে কাগজ রেডি করতে পেরেছে, আর আমাদের 3 তারিখেও সুযোগ ছিল না, 4 তারিখেও সুযোগ ছিল না। সেইটুকু কিন্তু তার জন্য আরো অসুবিধা হয়েছে বলে আমার তো মনে হচ্ছে না। সবটা ঠিকঠাকই হয়ে গেছে, স্মুথলি হয়ে গেছে এবং আমরা 40 জন বিধায়ক তাকে সমর্থন করেছি, 10 জন করে প্রত্যেকটা সেটে, সাফিসিয়েন্ট নাম্বার অফ প্রপোজালস। এবং রাহুল সিনহা জয়ের শুধু সময়ের অপেক্ষা। তিনি ভারতীয় জনতা পার্টির পরীক্ষিত নেতা, টেস্টেড এন্ড ট্রাস্টেড নেতা এবং সমান তালে মানে তার অ্যাক্টিভিটিস তিনি চালিয়ে গেছিলেন। দল যোগ্য মনে করেছে, শুধু কেন্দ্রীয় নেতা নয়, আমি শ্রমিক দা এবং আমাদের যে রাজ্য ইলেকশন কমিটি বসেছিলাম তাতে আমরা যে 5টি নাম পাঠিয়েছিলাম, আজকে বলতে কোনো অস্বীকার করার উপায় নেই, সেখানে গুরুত্ব দিয়েই রাহুল সিনহার নামটাও পাঠানো হয়েছিল। অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিটি চাপিয়ে দেননি, আমাদের 5টি নাম পাঠানোর মধ্য থেকে কিন্তু তারা বেছে নিয়েছে। এটাই ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল এবং সিস্টেমিক ডেমোক্রেসির একটি বড় উদাহরণ, যেটা তৃণমূল কংগ্রেসের নেত্রী আমরা যা শুনেছি জেনেছি সব রাজনৈতিক লোককে তিনি বানপ্রস্থে পাঠিয়ে দিয়ে তিনি এককভাবে প্রার্থী করেছেন। 2 জনকে কৃতজ্ঞতা স্বরূপ ঋণ শোধ করেছেন। সারদার ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট করার জন্য রাজীব কুমারকে রিওয়ার্ড দিয়েছেন, আর বিনীত গোয়েলকে আরজিকরের অভয়ার কেসে বাঁচিয়ে দেওয়ার জন্য মেনকা গুরুস্বামীকে তিনি আজকে গিফট দিয়েছেন। সুব্রত বক্সির মতো উনার যুব কংগ্রেসের সময় থেকে অদ্যাবধি সুব্রত বক্সি হাঁটতে পারেন, চলতে পারেন, এখনো জেলা করেন। এখন আপনারা জিজ্ঞেস করতে গেলে বক্সিদা বলবে যে আমি নিজে থেকে না বলেছি,
তা আমাদের কষ্ট হচ্ছে যারা তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিল সেই নেতাকে আজকে অবসরে পাঠানো হচ্ছে, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিকদেরকে, মেনকা গুরুস্বামীদেরকে, রাজীব কুমারের মতো টেন্টেড একজন কুখ্যাত আইপিএস কে জায়গা করে দেওয়ার জন্য সুব্রত বক্সিকে আজকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব পীড়াদায়ক। এই রাজ্যের যে কোনো দিকে তাকান, এই রাজ্য কার্যত আমাদের শেষের পথে নিয়ে গেছে। এই স্বৈরাচারী, তোষণবাজ, আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার। অনেক আশা নিয়ে আমরা সবাই, আপনারা, এই সরকারকে আমরা এনেছিলাম 11 সালে। আপনাদের অনেকের মতো সেদিনও আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, মা মাটি মানুষের সরকার আনুন। সেদিন যে প্রত্যাশা নিয়ে সরকার তৈরি হয়েছিল, 15 বছরে এই রাজ্যে যেভাবে জামাতিকরণ হয়েছে, মৌলবাদীদের উত্থান হয়েছে, জঙ্গিবাদের ঘাঁটি হয়েছে, যেইভাবে আমাদের এই রাজ্যে 9টি জেলাতে জনবিন্যাস সম্পূর্ণভাবে বদলে গেছে। আপনারা দেখেছেন আমরা কোথায় যাচ্ছি। এই বাংলা যদি আমরা এবারে পরিবর্তন না করতে পারি, গ্রেটার বাংলাদেশ, যে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশে বসে জামাতিরা, মৌলবাদীরা, আনসারুল বাংলার লোকেরা, তারা স্বপ্ন দেখে 7 সিস্টারকে ভারত থেকে কেড়ে নেওয়ার কথা বলে বলে জনসংখ্যা বিস্ফোরণ করে আমরা আমাদের পশ্চিমবঙ্গকে বদলে দেব, সেই লক্ষ্যে তারা পৌঁছে যাবে। আমাদের এই রাজ্যে আগে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে মুসলিম অধ্যুষিত ছিল। আজকে ক্রমশ আপনারা দেখেছেন নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম জেলা কিভাবে জনবন্যাস বদলে গেছে। আমাদের কোন ভারতীয়কে নিয়ে, তিনি হিন্দু হন, মুসলমান হন, আমাদের বক্তব্য নেই। আমাদের বক্তব্য এই যে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান, তারা যেভাবে আমাদের এই রাজ্যে ঢুকে পড়েছে, গোটা ভারতে ছড়িয়ে পড়েছে, কিভাবে এরা এলো। 550 কিলোমিটার বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জি জমি দেয়নি। 4G আধার কার্ড, 4G এপিক কার্ড, ভোটার তালিকায় নাম, রেশন খাচ্ছে, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম পরিবর্তন, মহিলাদের উপরে গ্যাং রেপ, নাবালিকাদের ফুসলে নিয়ে চলে যাওয়া, মানব পাচার, হেরোইন পাচার, ফেক কারেন্সি এবং বর্ডারের 6000 গ্রামে শাঁখ বাজে না, উলুধ্বনি হয় না, ঘন্টা বাজে না, কাসর বাজে না, শিব মন্দির নেই, আমাদের তুলসী মঞ্চ নেই। কোথায় নিয়ে যাচ্ছি বাংলাকে আমরা? কোথায় নিয়ে যাচ্ছি আমরা? আমরা যদি এই নির্বাচনে পরিবর্তন আনতে না পারি, এই পশ্চিমবঙ্গ অনেক সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছে। এই পশ্চিমবঙ্গ কেউ এমনি এমনি দেয়নি। কে দিয়েছে পশ্চিমবঙ্গ? দুটো লোক, একটা বিজেপির প্রতিষ্ঠাতা
আদর্শ বাঙালি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, আরেকটা লোক ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মঠের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ। মোহাম্মদ আলী জিন্না বলেছিল আমার কলকাতা সহ পূর্ব পাকিস্তান চাই। এরা বলেছিল না, হিন্দু মেজরিটি, বাঙালি হিন্দুর হোমল্যান্ড, আমরা যাব না পাকিস্তানে, আমরা ইসলামিক কান্ট্রিতে যাব না। তাই সেদিন 1947-এর 20 জুন এই পশ্চিমবঙ্গ আমরা পেয়েছিলাম। আজকে পশ্চিমবঙ্গকে এই নির্বাচনে শুধু বিজেপিকে ক্ষমতায় আনা নয়, বর্ডার যদি সিল করতে হয়, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত করতে হয়, জামাতের হাত থেকে বাঁচাতে হয়, মৌলবাদ জঙ্গিবাদের হাত থেকে যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, লাভ জিহাদের হাত থেকে, ল্যান্ড জিহাদের হাত থেকে, রেশন জিহাদের হাত থেকে যদি এই বাংলাকে বাঁচাতে হয়, পদ্ম ফুলের কোনো বিকল্প নেই, পদ্ম ফুলের কোনো বিকল্প নেই।